আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। আপিল ও জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নুর মনোনয়ন বাতিল। এদিকে প্রশ্ন ফাঁসে সেই আবেদ আলী রিমান্ডে। সাবেক চিফ হিট অফিসার বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ। এবং সর্বশেষ জানাবো বিএনপির দিকে ঝুঁকছে ভারত। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। আপিল ও জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নুর মনোনয়ন বাতিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের নির্বাহী চেয়ারম্যান ও জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নুর মনোনয়নপত্র বাতিল বহাল রেখেছে নির্বাচন কমিশন। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন মিলনায়তনে ইসির আপিল শুনানির ষষ্ঠ দিনের প্রথমার্ধে সকাল 10টা থেকে বেলা 1টা পর্যন্ত 381 থেকে 430 ক্রমিকের মোট 50টি আপিলের শুনানি শেষে এ সিদ্ধান্ত দেওয়া হয়। এ সময় জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের নির্বাহী চেয়ারম্যান অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু সহ জাতীয় পার্টির চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির 8 জন প্রার্থীর প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়। ইসি সূত্রে জানা গেছে, দলীয় মনোনয়নপত্রে থাকা স্বাক্ষরের সঙ্গে নির্বাচন কমিশনের দাখিল করা মনোনয়নপত্রের স্বাক্ষরের মিল না থাকায় কিশোরগঞ্জ 3 আসনের সংসদ সদস্য প্রার্থী মুজিবুল হক চুন্নু আপিলে তার প্রার্থিতা ফিরে পাননি। প্রশ্ন ফাঁসে সেই আবেদ আলী রিমান্ডে। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় সরকারি কর্মকমিশনের অবসরপ্রাপ্ত গাড়ি চালক ও প্রশ্নফাঁসে জড়িত সৈয়দ আবেদ আলী জীবনের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এদিন কারাগার থেকে তাকে আদালতে হাজির করা হয়। এরপর দুদকের সহকারী পরিচালক আলামিন তার 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এ সময় আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধী করেন। উভয় পক্ষে শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। সাবেক চিফ হিট অফিসার বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ। বিভিন্ন মামলায় গ্রেপ্তার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামের মেয়ে ও চিফ হিট অফিসার বুশরা আফরিনকে রাজধানীর সেগুনবাগিচায় প্রধান কার্যালয়ে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন। সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা আখতারুল ইসলাম সাংবাদিকদের বলেন, আতিকুল ইসলামের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চলমান অনুসন্ধানের অংশ হিসেবে তার মেয়ে বুশরা আফরিনকে ডাকা হয়েছিল। দুদক সূত্রে জানিয়েছে, আতিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অনুসন্ধান ও তদন্ত চলমান রয়েছে। একই সঙ্গে তার স্ত্রী শায়লার শগুপ্তা ইসলাম ও মেয়ে বুশরা আফরিনের বিদেশ যাত্রায় আদালতে নিষেধাজ্ঞা রয়েছে। 2023 সালে ডিএনসিসির চিফ হিট অফিসার পদে নিয়োগ পেয়ে আলোচনায় এসেছিলেন বুশরা আফরিন। তার দায়িত্ব ছিল ঢাকা শহরের তাপমাত্রা কমিয়ে সহনীয় অবস্থায় আনা। এর আগে এই নামে ডিএনসিসিতে কোনো পদ ছিল না। বিএনপির দিকে ঝুঁকছে ভারত। বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দলের তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে একটি শোকবার্তা পাঠিয়েছেন। সেখানে নরেন্দ্র মোদী আশা প্রকাশ করেছেন, তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে বেগম খালেদা জিয়ার আদর্শ বাস্তবায়িত হবে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, আগামীর পথ চলায় খালেদা জিয়ার আদর্শ ভারত বাংলাদেশ অংশীদারিত্ব বিকাশে আলোকবর্তিকা হিসেবে কাজ করবে। নরেন্দ্র মোদীর এই চিঠির মাধ্যমে খুব স্পষ্টভাবে বার্তা দিচ্ছে ভারত, আগামী দিনে বিএনপির উপরই আস্থা রাখতে তারা আগ্রহী। ভারতের কাছে বিএনপির বিকল্প নেই বাংলাদেশে। বিগত 16 বছরে ভারতের প্রধান রাজনৈতিক মিত্র হয়ে উঠেছিল আওয়ামী লীগ। বিশেষ করে এই সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের সঙ্গে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার গভীর সম্পর্ক গড়ে উঠতে সক্ষম হন। দুই দেশের এই দুই শীর্ষ নেতা বাংলাদেশ ভারত সম্পর্ককে সোনালী অধ্যায় হিসেবে চিহ্নিত করেন। 2014, 18, 2024 সালের 3টি জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের প্রতি ভারতের গভীর সমর্থন ছিল। প্রধান বিরোধী দল বিএনপি অংশ না নেওয়ায় এসব নির্বাচন সবসময় প্রশ্নবিদ্ধ থেকে যায়। তবে প্রতিটি নির্বাচনের পরে আওয়ামী লীগ সরকার গঠন ও দেশ পরিচালনা করে গেছে এবং আওয়ামী লীগকে গভীরভাবে সমর্থন দিয়েছে ভারত। তবে আগামী 12 জানুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারছে না। সে কারণেই আওয়ামী লীগের বিকল্প হিসেবে বিএনপিকে বেছে নিতে আগ্রহী হয়ে উঠেছে ভারত।
ভারত বিএনপির প্রতি ঝুঁকছে কিনা জানতে চাইলে সাবেক রাষ্ট্রদূত মন্ত্রী ফায়েজ আহমেদ বলেন, বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচনে বিএনপি হয়তো ক্ষমতা আসতে পারে। এই ধারণা থেকেই হয়তো দলটির সঙ্গে সম্পর্ক গড়তে চাইছে ভারত। এখন তাদের হাতে অন্য কোনো অপশনও নেই। বিএনপি এই মুহূর্তে ভারতের নম্বর 1 অপশন। আগামী দিনে বাংলাদেশে যে নেতৃত্ব আসবে বলে তারা আশা করছে, স্বাভাবিকভাবেই তাদের সঙ্গে সম্পর্ক গড়তে চায় ভারত। তিনি আরও বলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড এস জয়শঙ্কর ঢাকায় এসে সেই সম্পর্ক গড়ার বার্তাও দিয়ে গেছেন। তারেক রহমানের জনপ্রিয়তা নজর দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে তারেক রহমান গত 25শে ডিসেম্বর দেশে ফিরেন। দেশে ফিরে রাজধানীতে আয়োজিত গণসংবর্ধনায় অংশ নেন তিনি। ওই সমাবেশে লাখো মানুষ অংশ নেয়। তারেক রহমান দেশে ফেরার পর তিনি কতটা জনপ্রিয় কিংবা তার সমাবেশে দলীয় কর্মীদের অংশগ্রহণ কেমন, সে বিষয়ে ভারতীয় নজর ছিল। এদিন ভারতের সাবেক কূটনীতিকরাও তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে ইতিবাচক প্রতিক্রিয়া জানায়। তাদের প্রত্যাশা, বিএনপির এই শীর্ষ নেতার হাত ধরেই বাংলাদেশে আবার গণতান্ত্রিক যাত্রা শুরু হতে পারে। তারেক রহমান যেদিন ঢাকা ফিরে আসেন, সেদিনই বাংলাদেশে দায়িত্ব পালন করা ভারতের সাবেক হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস বলেন, শেখ হাসিনা সরকার উৎখাতের পরপরই আমরা দেখেছি তারেক রহমানের দলের রাজনৈতিক সমর্থনকে সুসংহত করেছে। যদিও তিনি অনলাইন ও বিভিন্ন নতুন প্রযুক্তির মাধ্যমে এটি করেছিলেন, তবুও তিনি দলকে নিজে পরিচালিত রাখতে সক্ষম হয়েছিলেন। তাই এই পর্যায়ে যখন বাংলাদেশে এত সহিংসতা চলছে এবং দেশটি আদর্শগতভাবে বিভক্ত, তখন তার প্রত্যাবর্তনই কিছুটা রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনবে বলে আশা করা হচ্ছে। সম্ভবত তিনি বাংলাদেশে থাকা মধ্যমন্ত্রী শক্তিগুলোকে সুসংহত করতে সক্ষম হবেন। ভারতের ওপি জিন্দাম গ্লোবাল ইউনিভার্সিটির অধ্যাপক শ্রী রাধা দত্ত বলেন, ভারতের দৃষ্টিকোণ থেকে তারেক রহমান এখন সব সঠিক কথাই বলছেন। লন্ডন থেকে ফেরার পর ঢাকার রাস্তায় যেভাবে লাখো মানুষের ঢল নেমেছিল, তা প্রমাণ করে তার অপার জনপ্রিয়তা। এতে বোঝা যায় তিনি এই অঞ্চলে স্থিতিশীলতা আনতে পারেন। বিএনপির সঙ্গে ভারতের যোগাযোগ বাংলাদেশে আওয়ামী লীগ টানা 16 বছর ক্ষমতায় ছিল। এ সময় আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে ভারতের গভীর সম্পর্ক গড়ে ওঠে। একই সময় বিএনপির সঙ্গে ভারতের যোগাযোগ তুলনামূলকভাবে কম ছিল। তবে যোগাযোগ একেবারে ছিল না এমনটি নয়, সীমিত পর্যায়ে যোগাযোগ বজায় ছিল। 2024 সালের 5ই অগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। ওই বছরে 22শে সেপ্টেম্বর ঢাকায় নিযুক্ত ভারতীয় উচ্চ হাইকমিশনার প্রণয় ভার্মা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেন। শেখ হাসিনা সরকারের পতনের পর সেটি ছিল বিএনপির শীর্ষ নেতৃত্বের মধ্যে কোনো ভারতীয় উচ্চপদস্থ কর্মকর্তার বৈঠক, আনুষ্ঠানিক বৈঠক। এই বৈঠকে ভারত ও বিএনপির মধ্যে সম্পর্কের বরফ গলানো এবং ভুল বোঝাবুঝি দূর করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। 2 ঘণ্টাব্যাপী ওই বৈঠক সম্পর্কে তখন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কিভাবে আরও গভীর ও দৃঢ় করা যায় সেই বিষয়ে আলোচনা হয়েছে। ভারতের সঙ্গে বাংলাদেশের যেসব সমস্যা রয়েছে সেগুলো আমরা তুলে ধরেছি। এদিকে ঢাকায় নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস বলেন, বিএনপির সঙ্গে বিগত 16 বছর কোনো যোগাযোগ ছিল না, এই বক্তব্য মোটেও সঠিক নয়। তিনি বলেন, আওয়ামী লীগ দীর্ঘ সময় ধরে ক্ষমতায় ছিল, ফলে সরকার টু সরকার পর্যায়ে যোগাযোগ আওয়ামী লীগের সঙ্গেই। তবে হাইকমিশনার হিসেবে আমি বহুবার বিএনপি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছি এবং তাদের ভারতের প্রতি নীতি স্পষ্ট করতে বলেছি। পাশাপাশি সেই সময়ে ভারতের যেসব রাজনৈতিক তরুণ নেতাদের প্রতিনিধি দল যেত, সেখানে বিএনপি নেতারাও থাকতেন। সম্পর্ক গভীর করতে ভারতের তৎপরতা বিএনপির সঙ্গে গভীর সম্পর্ক গড়তে ভারতের তৎপরতা ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক বার্তা পাঠান। সেই শোক বার্তা ঢাকায় পৌঁছে দেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড এস জয়শঙ্কর। ওই সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকও করেন। এছাড়া ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ভারতে বাংলাদেশে হাইকমিশনে গিয়ে বেগম খালেদা জিয়ার প্রতি শোক ও শ্রদ্ধা জানান। সর্বশেষ গত 10ই জানুয়ারি ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তারেক রহমানকে পাঠানো চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন, 2015 সালে জুন মাসে ঢাকায় বেগম সাহেবার সঙ্গে আমার সাক্ষাৎ ও আলোচনার কথা আমি অত্যন্ত আন্তরিকভাবে স্মরণ করি। তিনি ছিলেন সংকল্প ও আদর্শ নিষ্ঠায় বিরল এক নেত্রী, যিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার গৌরব অর্জন করেছিলেন।
বাংলাদেশের উন্নয়ন এবং ভারত বাংলাদেশ সম্পর্ক সুদৃঢ় করার ক্ষেত্রে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তার প্রয়াণ এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি করলেও তার আদর্শ উত্তরাধিকার চিরস্থায়ী হয়ে থাকবে। আমি নিশ্চিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনার যোগ্য নেতৃত্বে তার সেই আদর্শগুলো এগিয়ে নিয়ে যাবে। একই সঙ্গে তা একটি নতুন পথ চলা নিশ্চিত করতে এবং ভারত ও বাংলাদেশের মধ্যকার গভীর ও ঐতিহাসিক অংশীদারিত্বকে আরও সমৃদ্ধ করতে আলোকবর্তিকা হিসেবে কাজ করবে। ভারত সম্পর্কে বিএনপির মনোভাব। ভারতের সঙ্গে গভীর সম্পর্ক গড়ার বার্তা দিলেও ভারতের সঙ্গে অত্যন্ত সতর্কভাবে এগোতে চায় বিএনপি। দলটির ভবিষ্যৎ কূটনৈতিক অবস্থান স্পষ্ট করেছে বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বিএনপির মূল নীতি একটাই, সবার আগে বাংলাদেশ। কূটনৈতিক ক্ষেত্রেও বিএনপির নীতি সবার আগে বাংলাদেশ, আমার জনগণ, আমার দেশ ও আমার সার্বভৌমত্ব। এই স্বার্থ অক্ষুণ্ণ রেখে অন্য সব বিষয় বিবেচনা করা হবে। প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে তারেক রহমান বলেন, অবশ্যই আমি আমার পানির হিসা চাই, অবশ্যই আমি দেখতে চাই আরেকজন ফেলানি ঝুলে থাকুক, আমরা এটা মেনে নেব না। আর ভারত যদি স্বৈরাচারকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরাগ ভজন হয়, সেখানে আমাদের কিছু করার নেই। আমাকে আমার দেশের মানুষের সঙ্গে থাকতে হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।